Hello students, welcome back to Rainbow of Education. I hope you all are doing well and studying nicely. আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি ভিডিও আপলোড করতে এবং আজ আমরা টেন্স নিয়ে এখানে আলোচনা করব। টেন্সটা কিন্তু ইংলিশ গ্রামারের একটা ভীষণ ভাইটাল পার্ট। টেন্স না জানলে তুমি ইংরাজি লিখতেও পারবে না ভালো করে, ইংলিশে কথাটাও ভালো করে বলতে পারবে না। সো আজকের আমাদের টপিক হচ্ছে টেন্স। আজকের ভিডিও তোমরা যদি ভালো মতন ফলো করো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের টেন্স নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা স্টার্ট করি আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। প্রথমেই টেন্স মানে কি সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। টেন্স কথাটার অর্থ কি? আমি যদি সহজ বাংলায় বলি তাহলে টেন্স এটা হচ্ছে ইংলিশ গ্রামারের এমন একটি রুল যা আমাদের বুঝিয়ে দেয় কোন কাজটা কোন সময় হচ্ছে, যাকে আমরা বলে থাকি ক্রিয়ার কাল। অর্থাৎ টেন্স মানেই হচ্ছে টাইম বা সময়, কোন সময় তুমি কাজটা করছো। তুমি যদি এখন করছো সেটা প্রেজেন্ট, কাল যেটা করেছো সেটা পাস্ট, আবার আগামীকাল যেটা করবে সেটা হচ্ছে ফিউচার। তাহলে টাইম বা সময় যেটা থেকে আমরা বুঝতে পারি সহজে, সেটাই কিন্তু হচ্ছে টেন্স। তোমাদের কাউকে কিন্তু এই সমস্ত ব্যাপারটা, টেন্সের ব্যাপারটা খাতায় লিখলে হবে না, জিনিসটাকে খুব ভালো মতন কিন্তু বুঝতে হবে। যদি তোমরা বুঝে যাও খুব ভালো মতন, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় নয়। টেন্স হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমাদের বুঝতে হবে। যদি ভালো মতন বুঝে যাও তাহলে কিন্তু তোমাদেরকে আর টেন্সে কেউ হারাতে পারবে না। তাহলে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স মানেই তাহলে আমি বুঝতে পারলে যে টাইম বা সময়। টেন্স থেকে আমরা এটা বুঝতে পারি কোন কাজ ঠিক কতটা সময় ধরে হচ্ছে বা হয়ে গেছে। আরো একটি বিষয়, টেন্স যে শুধু আমাদের সময় সম্পর্কেই জানায় সেটা শুধু নয়, এই বিষয়টা কিন্তু কোন কাজটা কতটা সময় ধরে হচ্ছে সেটাকেও বোঝায়। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, পড়ানোটা একটা সময়ে করছি, কিন্তু কতক্ষণ করছি সেটাও কিন্তু আমরা টেন্সের মাধ্যমে বুঝতে পারবো। দেখো, সব বিষয়টা কিন্তু তোমরা স্ক্রিনে হয়তো লেখা দেখতে পাবে না, কিছু কিছু বিষয় কিন্তু আমি নিজেও বলবো, তাই ভিডিওটাকে ভালো মতন ফলো করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু আমার অনেক কথা তোমরা মিস করে যাবে। টেন্স শিখতে গেলে আমাদের তাহলে দুটো বিষয়ের উপর ফোকাস করতে হবে। কি কি বিষয়? টাইম আর ওয়ার্ক। এই দুটো যদি আমাদের জানা থাকে, কাজ এবং সময়, কাজটা হচ্ছে কোন সময় হচ্ছে সেই বিষয়টা যদি জানা থাকে, তাহলে আমরা টেন্স খুব সহজে বুঝে নিতে পারবো। টেন্সকে আমরা দুটো ভাগে তাহলে ভাগ করে নিলাম, একটা টাইমে ভাগ করলাম, একটা ওয়ার্কে ভাগ করলাম। এবার দেখি চলো আমরা যে টাইমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি। প্রত্যেকেই জানি আমরা যে আমরা টাইমকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বর্তমান, যেটাকে আমরা বলবো প্রেজেন্ট। একটা হচ্ছে অতীতকাল, যেটাকে আমরা বলবো পাস্ট। আর আরেকটা হচ্ছে ভবিষ্যৎ বা ফিউচার। তোমরা আজকে ভিডিওটা দেখছো, এটা প্রেজেন্ট টেন্স। আগামীকাল যারা দেখবে সেটা তাহলে ফিউচার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ধরো তোমরা কাল আমার কোনো ভিডিও দেখেছিলে, একটু সহজে বোঝাই। ধরো তোমরা গতকাল আমার কোনো ভিডিও দেখেছিলে, সেটা হচ্ছে তোমাদের অতীতকাল, পাস্ট। আজকে এখন যে ভিডিওটা দেখছো সেটা প্রেজেন্ট। আবার এই ভিডিওটাই যদি কালকেও দেখো তাহলে সেটা হয়ে গেল ফিউচার। তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারলাম যে টাইমকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তাহলে
এবার আমরা দেখে নেব চলো যে ওয়ার্কটাকে আমরা কয় ভাগে ভাগ করছি। টাইমটাকে তো আমরা বুঝে নিলাম যে আমরা 3টে ভাগে ভাগ করছি। এবার দেখে নি চলো যে ওয়ার্কটাকে আমরা কয় ভাগে ভাগ করছি। এই ওয়ার্কের ভিত্তিতেই কিন্তু আমাদের টেন্সটা শুরু হবে। ওয়ার্কটাকে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথম আসছে ইনডেফিনাইট। ইনডেফিনাইট শব্দটার মানেই হচ্ছে যেটা ডেফিনাইট নয় বা যেটা অনিশ্চিত। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। সে কখন ভাত খাচ্ছে? এখন খাচ্ছে, না কিছুক্ষণ পর খাবে, না কতটা সময় ধরে খাচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে নিশ্চিত নয়। দ্যাট মিনস এটা আমাদের কাছে ডেফিনাইট নয়। তাহলে যে বিষয়টা আমাদের কাছে ডেফিনাইট নয় বা অনিশ্চিত, সেটাই হয়ে গেল ইনডেফিনাইট। শি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট। ইনডেফিনাইটে আমরা বুঝতে পারছি না যে ব্যাপারটা কখন ঘটছে। এরপর আমরা যাব কি না কন্টিনিউয়াস। ধরো কোনো কাজ কন্টিনিউয়াস চলছে, 1 ঘন্টা ধরে চলছে, 2 ঘন্টা ধরে চলছে, যে কাজটা কন্টিনিউয়াসলি হচ্ছে সেটাই হচ্ছে কন্টিনিউয়াস। তার মানে আমরা যেহেতু প্রেজেন্ট আলোচনা করছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার হলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বুঝলাম? ইনডেফিনাইট মানে যেটা হচ্ছে অনিশ্চিত। এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম তোমাদের। এরপরে কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা নিশ্চিত, মানে যে কাজটা কন্টিনিউ হচ্ছে। যেমন আমি যদি বলি আই এম রাইটিং এ স্টোরি, আমি একটা স্টোরি লিখছি, তার মানে আমি স্টোরি লেখার কাজটা কন্টিনিউ করছি। যে কাজটাই আমাদের কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসছে পারফেক্ট। পারফেক্ট মানে যে কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আবার আমরা এইভাবেও বলতে পারি যে যে কাজটা আমরা একদম সঠিক সময় করে ফেলেছি, একদম পারফেক্ট টাইমে করে ফেলেছি, সেটাই হচ্ছে পারফেক্ট। তাহলে এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট। যে কাজটা তুমি করে ফেলেছো, আই হ্যাভ ডান ইট, আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমার কাজটা শেষ হয়ে গেছে। পরে আমরা দেখবো চলো এর পরেরটা কি রয়েছে না পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি ঘটমান বর্তমান, যে কাজগুলো বর্তমানে ঘটছে সেটাকেই কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম টাইমকে আমরা 3টে ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট আর ফিউচার। এটা আমরা টাইমকে বিভাজন করলাম। আর ওয়ার্ককে আমরা ভাগ করলাম তাহলে 4টে ভাগে। কি কি ভাগে? না ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? ইনডেফিনাইট মানে যেটা ডেফিনাইট নয়, যেটা অনিশ্চিত। কন্টিনিউয়াস মানে যেটা কন্টিনিউ হচ্ছে, যে কাজটা এখনো হয়ে চলেছে। পারফেক্ট মানে যে কাজটা আমরা পারফেক্টলি সঠিক সময় কমপ্লিট করেছি। পারফেক্ট কন্টিনিউয়াস মানে যে কাজগুলি বর্তমানে ঘটে চলেছে, সেটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা প্রত্যেকটা বিষয়কে ভালো মতন বুঝে নেব। আমাদের ওয়ার্ক গুলোকে, টাইমটাকে নিয়ে কিভাবে আমরা এবার দেখব, চলো আমরা শিখে নিই। এবার আমাদের যে টাইম রয়েছে অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, সবগুলোর সাথেই কিন্তু আমরা এই ওয়ার্ক গুলোকে জুড়ে দেব। ঠিক আছে, এখন আমি প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি। তাহলে প্রেজেন্ট টেন্সের আমরা 4টে টাইপস পাচ্ছি। কি কি? প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের ভিডিও থেকে তোমরা যদি সত্যি হেল্পফুল হয়ে থাকো, একটা লাইক অবশ্যই করে দিও। লাইকটা তোমরা করতেই পারো। আর চ্যানেলটা যদি ভালো লাগে, যদি সত্যি তোমরা ইংলিশ বিষয়টাকে শিখতে চাও একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেলে, তাহলে আজই কিন্তু রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তখনই আমি নতুন ভিডিও তোমাদের সাথে আপলোড করলেই নোটিফিকেশন চলে যাবে।
দেখে নি চলো তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে কি রয়েছে। প্রথম, এবারে আমাদের চলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আলোচনা করব। সেখানে আমরা হেল্পিং ভার্ব গুলিকে দেখে নিই। টেন্সের সাথে কোন কোন হেল্পিং ভার্ব যোগ করলে আমরা টেন্স গুলিকে ভালো মতন চিনতে পারবো। প্রেজেন্ট টেন্সে আমরা কি কি হেল্পিং ভার্ব যোগ করি দেখো। ডু, ডাজ, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ, এই হেল্পিং ভার্ব গুলো আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি। যতগুলো আমরা এরপর প্রেজেন্ট টেন্সের ওয়ার্ক গুলো আলোচনা করব, এইগুলোর মধ্যেই কিন্তু হেল্পিং ভার্ব গুলো বসবে। ডু, ডাজ, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ, এর বাইরে কোনো হেল্পিং ভার্ব কিন্তু বসবে না। প্রেজেন্ট টেন্স মানে হেল্পিং ভার্ব গুলো আমাদের মনে রাখতে হবে। এবার দেখবো আমরা যে পাস্ট টেন্স হলে কোন কোন হেল্পিং ভার্ব যোগ করব। সেখানে ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাড, এইগুলো আছে মানেই তোমরা বুঝে যাবে এটা হলো পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কি কি বললাম, পাস্টে কি কি বললাম, আশা করি প্রত্যেকেই ভালো মতন বুঝছো। এরপর ফিউচার টেন্সে আমরা প্রধানত দুটোই হেল্পিং ভার্ব ইউজ করি, সেটা হচ্ছে শ্যাল এবং উইল। হেল্পিং ভার্ব দেখেই তোমরা বুঝতে পারবে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা বোঝার জন্য হেল্পিং ভার্ব গুলোকে কিন্তু আমাদের ভালো মতন জানতে হবে, বুঝতে হবে। তাহলে বোঝা গেল যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারে কি কি হেল্পিং ভার্ব আমরা ইউজ করব। চলে যাচ্ছি এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স খুব সহজে চলো আমরা বুঝে নিই। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স is used to state an action which occurs on regular basis in present. বর্তমানে যে কাজটা তুমি রেগুলারলি করো, মানে যেটা তোমার অভ্যাসের মতন হয়ে গেছে, সেই বিষয়টা বোঝাতেই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ হয়। যেটা আমরা হামেশাই করি, যেটা আমাদের অভ্যাসের মধ্যে হয়ে গেছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার আমরা ফরম্যাটটা দেখে নিই চলো, যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কি ফরম্যাট ইউজ হচ্ছে। সাবজেক্ট থাকবে প্লাস মেইন ভার্ব থাকবে, ভার্বের পাস্ট ফর্ম কিন্তু এখানে ইউজ হবে, প্লাস এখানে হচ্ছে অবজেক্টটা থাকবে। তাহলে সাবজেক্ট এস অথবা ইএস সেটা তোমাদের দেখে নিতে হবে যে কিভাবে রয়েছে, আমাদের পার্সনটা কি রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সেই হিসেবে আমরা এস বা ইএস বসাবো। তাহলে ফরম্যাটটা ভালো মতন বুঝে নাও। সাবজেক্ট থাকবে একজন কর্তা, প্লাস মেন ভার্ব থাকবে। মনে রাখতে হবে মেন ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, এস অর ইএস প্লাস অবজেক্ট। মেন ভার্বের ফার্স্ট ফর্ম যেখানেই ব্যবহার হচ্ছে, শুধুমাত্র ওই ফার্স্ট ফর্মটা ইউজ হচ্ছে, সেখানেই বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সেখানে তার আগে ইজ, অ্যাম, আর কিছু বসছে না, সেখানে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্মটা বসছে, সেখানেই বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নেব চলো। যেমন যদি বলি হি প্লেজ ফুটবল ডেলি, তার মানে সে রোজ ফুটবল খেলার কাজটা করে। কখন করে সেখানে কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে, তার মানে এটা অনিশ্চিত। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। ইউ নো হিম অর হার, আই ডু নট টেল আ লাই, আমি কখনো মিথ্যে বলি না। ঠিক আছে, এই সমস্ত এক্সাম্পলস গুলো প্রত্যেকটাই দেখো, এখানে কোনোটাই কিন্তু আমি ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ এইগুলোর বসাচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাবজেক্ট থাকছে আর ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হচ্ছে, প্লাস এখানে অবজেক্টটা থাকছে। তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবারে আমরা দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ইউজ হচ্ছে। কন্টিনিউয়াস টেন্সে যাওয়ার আগে আরেকটু আমরা জেনে নিই যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বাচক, তাহলে তো তোমরা ফরম্যাট দেখে নিলে কি ইউজ হবে। আর যদি না বাচক হয় সেখানে কিন্তু
একটা নট আসবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সেখানে কিন্তু একটা নট চলে আসবে। যেমন আমি যদি বলি আই রাইট এ লেটার, সেটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, আমি কি লিখবো? আই ডু নট রাইট এ লেটার। তাহলে একটা নট চলে এলো সেক্ষেত্রে। এরপর আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে, দেখো, যে কাজটা কন্টিনিউ হচ্ছে, যে কাজটা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কন্টিনিউ হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটা এখনো ক্রমাগত হয়ে চলেছে সেটা বোঝাতেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এবার এর ফরম্যাটটা একবার দেখে নিই, চলো কি কি হবে। ফরম্যাটে দেখো, সাবজেক্ট থাকবে, প্লাস ইজ অ্যাম আর থাকবে হেল্পিং ভার্ব, প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ইজ অ্যাম আর হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই ফরম্যাটটাই কিন্তু আমরা হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ইউজ করব। সেন্টেন্সটা যদি হ্যাঁ বাচকে লিখি তাহলে এই ফরম্যাটটা ইউজ হবে। যেমন আই অ্যাম রাইটিং এ লেটার, আই হলো সাবজেক্ট, আই এর পরে আমি বসালাম অ্যাম, তারপরে লেখার কাজ হচ্ছে রাইট, এটা হচ্ছে আমার মেন ভার্ব, এর সাথে আমি আইএনজি যোগ করলাম রাইটিং, আর অবজেক্ট যোগ হচ্ছে এ লেটার। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার। যেমন যদি বলি সে দিল্লি থেকে ফিরছে, তাহলে আমরা কি বলবো বলো তো দেখি, তোমরা নিজেরাই চেষ্টা করো বলার। সে, সের জায়গায় সেটা সাবজেক্ট, সেখানে হি বসালাম, হি থার্ড পার্সন, তারপরে বসলো ইজ। ফেরা, কাম, আসা, কাম হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করলাম কামিং ফ্রম দিল্লি। তাহলে হি ইজ কামিং ফ্রম দিল্লি, সে দিল্লি থেকে ফিরছে। ইউ আর কুকিং ফুড, তুমি রান্না করছো। তাহলে এগুলো সব আমরা অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচকের ক্ষেত্রে ব্যবহার করব। সাবজেক্ট থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, মেন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি থাকবে আর অবজেক্ট থাকবে। এবার এটা যদি নেগেটিভ হয় সেখানে কি হবে? কিছুই না, কোনো এখানে কঠিন ব্যাপার নেই। এই টেন্সটাই যদি নেগেটিভ ফর্মে লিখি তাহলে ফরম্যাটটা কি হয়ে যাবে দেখো, সাবজেক্ট প্লাস ইজ অ্যাম আর প্লাস নট, নটটাকে আগে যোগ করব, প্লাস মেন ভার্বের সাথে ফার্স্ট ফর্মের আইএনজি প্লাস অবজেক্ট। বোঝাতে পারলাম নিশ্চয়ই? সাবজেক্ট থাকছে, ইজ অ্যাম আর থাকছে, নট থাকছে, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি যদি বলি আমি তোমার ভাই ক্রিকেট খেলবে না, তাহলে তোমার ভাই, ইয়োর ব্রাদার, এটা সাবজেক্ট, এর সাথে যোগ করলাম ইজ, ইজের পরে আমি কি বললাম, নট আসবে একটা, তাহলে নট দিলাম। আমার মেইন ভার্ব ছিল প্লে, প্লেটা ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ হলো প্লেইং, আর অবজেক্ট থাকলো ক্রিকেট। তাহলে ইয়োর ব্রাদার ইজ নট প্লেইং ক্রিকেট। বলতে পারি রাম ইজ নট স্লিপিং নাও, রাম এখন ঘুমোবে না। তাহলে এইগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই নেগেটিভ ফর্মে ব্যবহার করব। অ্যাফার্মেটিভে কি ইউজ করব, নেগেটিভে কি ইউজ করব, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এরপর আমরা দেখে নেব, চলো। আচ্ছা, আরো এখানে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, যে কোনো ফিক্সড অ্যারেঞ্জমেন্টস, প্ল্যান অর প্রোগ্রাম ইন ফিউচার, ধরো ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তুমি পরিকল্পনা করছো, সেটা বোঝাতেও কিন্তু, ভবিষ্যৎকাল বোঝাতেও কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়ে থাকে, এটাকে কিন্তু মনে রাখবে। যেমন আমি যদি বলি বাবা আমাকে একটি কলম কিনে দিচ্ছেন, বাবা একটি কলম কিনে দিচ্ছেন বা দেবেন, দেননি এখনো, দেবেন, সেক্ষেত্রেও আমরা লিখবো মাই ফাদার ইজ গোয়িং টু বাই মি আ পেন।
ঠিক আছে? তার মানে এটা ভবিষ্যতের একটা নির্দিষ্ট পরিকল্পনা। বাবা আমাকে ওটা কিনে দেবেনি, সেই জন্য আমরা লিখবো মাই ফাদার ইজ গোয়িং টু বাই মি আ পেন। মাই আঙ্কেল ইজ কামিং টুমরো, মানে আমি একদম নিশ্চিত যে আমার কাকা কালকে আসছেই, তাহলে মাই আঙ্কেল ইজ কামিং টুমরো। এইসব ক্ষেত্রে আমরা ফিউচার বোঝালেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবার আমরা চলে যাব পরবর্তী টেন্সে। পরের টেন্স রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে বুঝবো? না, যে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ যে কাজটা আমার করা সম্পূর্ণরূপে কমপ্লিট, বা এমন কোনো কাজ যেটা শেষ হয়ে গেছে কিন্তু তার রেশটা কিন্তু এখনো বর্তমান, এখনো রয়ে গেছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটি সুন্দর ছকের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো, একই কথা আমরা তিনটে টেন্সে কিভাবে বলবো: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। একটাই উদাহরণ দেখো আমি তিনটে কিভাবে বলছি। আমি খাই, আই ইট। আমি কখন খাই সে কথা আমি বলছি না, অনিশ্চি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফরম্যাট আগেই শিখে গেছো। আমি খেয়েছি, তার মানে আমার খাওয়া কমপ্লিট হয়েছে, এক্ষুনি হয়তো আমি খাওয়া কমপ্লিট করলাম, তাহলে সেটা হলো আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এবার আমরা ফরম্যাটটাকে বুঝে নেব সহজে। দেখে নি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি রয়েছে। ফরম্যাটে কি আছে দেখো: সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম V3 প্লাস অবজেক্ট। তার মানে সাবজেক্ট থাকছে, হ্যাজ অর হ্যাভ থাকছে, থার্ড ফর্ম থাকছে এবং তার সাথে থাকছে অবজেক্ট। এই টেন্সটার অ্যাফার্মেটিভ ফর্মটা একবার দেখে নি চলো। এটার কিভাবে অ্যাফার্মেটিভের এইটাই ফরম্যাট যেটা দেখলে তোমরা। যেমন হি হ্যাজ ইটেন রাইস, তার ভাত, সে ভাত খেয়েছে, মানে তার ভাত খাওয়া হয়ে গেছে, কমপ্লিট। তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে হ্যাজ বসলো। তোমরা এটা প্রত্যেকেই জানো, হি বা শি এর পরে হ্যাজ বসবে, ইটের পরে হ্যাজ বসবে, দে, উই, আই এগুলোর পরে ইউ এগুলোর পরে হ্যাভ বসবে। তাহলে হি হ্যাজ বসলো, ইট আমাদের মেন ভার্ব ছিল, ভার্বের থার্ড ফর্ম ইট, এট ইটেন, তাহলে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, আর অবজেক্ট হলো রাইস। যেমন ইউ হ্যাভ ডান ইট, ইউ এর পরে, ইউ প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ইউ তারপরে বসলো হ্যাভ, ডু এর V3 বা ভার্বের থার্ড ফর্ম ডু, ডিড, ডান বসলো, ইট হচ্ছে অবজেক্ট। দে হ্যাভ হার্ড দ্য সাউন্ড, তারা এই সাউন্ডটি শুনতে পেয়েছে, তাহলে শোনার কাজটা তাদের কমপ্লিট হয়েছে। তাহলে আমরা এইটা বুঝতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কাজটি আমাদের সমাপ্ত হয়েছে, করা কমপ্লিট হয়েছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবারে এটা নেগেটিভ করতে হলে এর ফরম্যাটটা কি হবে একবার দেখে নি চলো। একই ব্যাপার, এখানে ঝামেলার কোনো বিষয় নেই। খুব ভালো মতন যদি ভিডিওটাকে দেখো তাহলে কিন্তু আর টেন্স নিয়ে কিচ্ছু সমস্যা থাকবে না। বাংলায় এত সুন্দরভাবে টেন্স বোঝানো আছে কিনা আমি জানি না, তাই প্রত্যেকের কাছে আমার এটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আজই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং আরো প্রচুর ভিডিও এখানে রয়েছে, তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। দেখে নি চলো যে নেগেটিভ সেন্টেন্স হলে আমরা কি লিখবো: সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট। মানে ফরম্যাটটা একই থাকছে, শুধু নট বসে যাচ্ছে, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে আর অবজেক্ট হচ্ছে। যেমন হি হ্যাজ নট ডান ইট, যদি এটা অ্যাফার্মেটিভ হয় লিখবো হি হ্যাজ ডান ইট, আগেই বললাম। সেটাকেই যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে লিখবো হি হ্যাজ নট ডান ইট। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেও কিন্তু তোমরা শিখে যাবে যদি টেন্সটা ভালো মতন দেখো।
প্রত্যেকটা সেন্টেন্সের আমি কিন্তু অ্যাফার্মেটিভ ফর্ম কি হবে, আবার সেটা নেগেটিভ করলে কি হবে, সেটা কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন মাই ব্রাদার হ্যাজ নট ব্রোকেন দ্য কাপ, এটা অ্যাফার্মেটিভ হলে কি হতো, মাই ব্রাদার হ্যাজ ব্রোকেন দ্য কাপ, আমার ভাই কাপটি ভেঙেছে। আমি যদি বলি আমার ভাই কাপটি ভাঙেনি, তাহলে কি বলবো, মাই ব্রাদার হ্যাজ নট ব্রোকেন দ্য কাপ। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম। এরপর চলে যাচ্ছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এবার কি দেখব, দেখে নি চলো। অতীতকালে ধরো কোনো কাজ শুরু হয়েছে, কিন্তু কাজটা এখনো চলছে, আবার ভবিষ্যতেও চলবে। অর্থাৎ আমি জানি যে কাজটা কখন শুরু হয়েছে, এই যে আমি জানি যে কাজটা কোন সময় শুরু হয়েছে আর কতদিন চলবে, তার মানে তোমরা চোখ বন্ধ করে লিখতে পারবে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেটা সম্পর্কে আমাদের ধারণা আছে যে কাজটা কখন শুরু হয়েছে আর কতদিন কাজটা চলবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু একটা সোজা বিষয়। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো ব্যবহার হয়ে থাকে, সিন্স আর ফর। এই সিন্স আর ফরটা কি জন্য ব্যবহার হয় সেটাও কিন্তু আমরা একটু বুঝে নেব। প্রথমে ফরম্যাটটা আগে দেখে নি চলো, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরম্যাট কি হবে। এখানে থাকছে সাবজেক্ট প্লাস ভার্ব, সরি সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ থাকছে, প্লাস বিন যোগ হচ্ছে, বি ভার্বে বি হেল্পিং ভার্ব থাকছে হ্যাজ অর হ্যাভ, প্লাস তার সাথে বিন যোগ হচ্ছে, প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ হচ্ছে, প্লাস অবজেক্ট যোগ হচ্ছে। তাহলে ফরম্যাটটা আশা করি সবাই বুঝলে। সাবজেক্ট থাকছে, হ্যাজ অর হ্যাভ থাকছে, তার সাথে বিন যোগ হচ্ছে, তার সাথে থাকছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, প্লাস এর সাথে থাকছে টাইমের একটা ফেজ, কাজটা কতটা সময় ধরে চলছে, কতদিন ধরে আমি এখানে পড়াশোনা করছি, এই যে টাইমের স্প্যান বা টাইমের ফেজ বোঝাচ্ছে। এটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার একটা সহজ উপায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, হি হ্যাজ বিন রিডিং ইন দ্য স্কুল সিন্স 2015, তার মানে আমার সালটা জানা আছে, 2015 সাল থেকে সে এই স্কুলে পড়ছে, তার মানে এখনো সে পড়ছে। কতদিন সে পড়ছে, কোন সাল থেকে পড়ছে, সেই বিষয়টা আমার কাছে একদম কনফার্ম। এই যে বিষয়টা আমাদের কাছে টাইমের সময়টা, টাইমটা আমরা বুঝতে পারছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা চেনার সহজ উপায়। এবার তোমাদের বলি যে সিন্স আর ফর এটা আমরা কখন ব্যবহারটা করব। আচ্ছা, অ্যাফার্মেটিভ করতে হলে সাবজেক্টের সাথে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে, সেটা আমি ফরম্যাটে আগেই দেখালাম। এটা পুরোটাই অ্যাফার্মেটিভের জন্য ইউজ হবে। শেষে থাকবে সিন্স বা ফর। এবার সিন্স বা ফর আমরা কখন ব্যবহার করব, তোমরা এটা কোয়েশ্চেন করতেই পারো যে মিস কখন আমরা সিন্স লিখবো, কখন আমরা ফর লিখবো। তাহলে সেটা এবার তোমাদেরকে বোঝাবো। দেখো, সিন্স কখন বসবে আর ফর কখন বসবে, যখন কোনো ডেফিনাইট টাইম বলা থাকবে, অর্থাৎ যে সময়টা তুমি এক্স্যাক্টলি জানো যে কোন সময় থেকে জিনিসটা শুরু হচ্ছে, একদম এক্স্যাক্টলি কতটা সময় হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। যেমন আমি যদি বলি কাজটা শুরু হয়েছে 10th জুলাই 2024, তার মানে আমি একদম এক্সাক্ট ডেট তোমাদেরকে বলে দিলাম। কিন্তু আমি যদি বলি যে 1 মাস ধরে চলছে, এবার 1 মাস ধরে হয়েছে না 29 দিন না 28 দিন, সেটা কেউ দেখছে না, ঠিক আছে, প্রায় 1 মাস ধরে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বসাবো ফর। তাহলে বোঝা গেল কোনো জিনিস কোনো টেন্সে যদি টেন্সটাতে তোমরা দেখো কোনো সেন্টেন্সে টাইমটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম স্পষ্ট রূপে কখন থেকে শুরু কখন শেষ, তাহলে সেটা সিন্স। আর যেখানে আমরা সময়টা ঠিক আন্দাজ করতে পারছি না, সেখানে বোঝাবে ফর। যেমন যদি বলি যে সে সন্ধ্যের থেকে ঘুমোচ্ছে, তাহলে সেখানে আমরা লিখবো হি হ্যাজ বিন স্লিপিং সিন্স ইভিনিং।
ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখবে যে টাইম দেওয়া থাকবে, তখন তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। টাইমটা মেনশন করা থাকবে অবশ্যই, এটা কিন্তু এটা চেনার একটা সহজ উপায়। যেমন আমি যদি বললাম যে হি হ্যাজ বিন স্লিপিং সিন্স ইভিনিং, সে সন্ধ্যের থেকে ঘুমোচ্ছে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং, আমি সকাল থেকে তোমার জন্য ওয়েট করছি। তার মানে আমি জানি যে সকালের কোন সময়টা থেকে আমি ওয়েট করছি। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 1 উইক, সে 1 সপ্তাহ কাজ করছে। এবার 1 সপ্তাহে সে একদিন কামাই করেছে না 2 দিন কম করেছে সেটা আমরা দেখতে যাচ্ছি না। তার মানে আমরা একটা মোটামুটি আন্দাজ বলছি যে সে 1 সপ্তাহ কাজ করছে, তাই এখানে দেখো ফর ইউজ হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে কোথায় আমরা সিন্স ইউজ করব আর কোথায় আমরা ফর ইউজ করব। এরপর আমরা দেখে নেব যে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা ফরম্যাটটা কি ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ করতে হলে কিছুই না, শুধুমাত্র সাবজেক্ট যেমন আছে তেমনি থাকবে, প্লাস হ্যাজ অর হ্যাভ যেমন আছে থাকছে, তার সাথে নট এবং বিন, বিনটা তো থাকছেই, এর আগে আমরা নটটা বসাবো, তারপর কিন্তু বিন লিখবো। তারপর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম ফ্রেজ। আমি যদি বলি সে সকাল থেকে গান গাইছে না, হি হ্যাজ নট বিন সিঙ্গিং সিন্স মর্নিং, তাহলে হি বসালাম সাবজেক্ট, তারপরে হ্যাজ দিলাম বিভার্ব হিসেবে, তারপরে নট দিলাম, তারপরে বিন। অ্যাফার্মেটিভে যেমন হি হ্যাজ বিন, দে হ্যাভ বিন এইগুলো করছি, কিন্তু নেগেটিভ করার সময় হ্যাজ বা হ্যাভ এর পরে নট দিয়ে তারপর বিনটা বসাবো। যেমন দে হ্যাভ নট বিন প্লেইং ফুটবল ফর 5 ডেজ, 5 দিন ধরে তারা ফুটবল খেলছে না। তাহলে নেগেটিভ হলে আমরা কি করব বোঝা গেল, হ্যাজ আর হ্যাভ বসাবো, তারপরে নট দেব, তারপরে বিন আনবো, বিনের আগে নটটা বসাবো। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রেজেন্ট টেন্স আমি তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করলাম। পাস্ট এই একইভাবে হবে, ফিউচারও একইভাবে হবে। একটা ভিডিওতে যদি পুরোটা আমি তোমাদের সাথে বলে দিই তাহলে তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে। এইভাবেই আবার পাস্ট টেন্স নিয়েও আমরা আলোচনা করব, ফরম্যাট ওই একই থাকবে। আমি প্রথমেই তোমাদের বলে দিলাম হেল্পিং ভার্ব প্রেজেন্টে কি ইউজ হয় আর পাস্টে কি ইউজ হয়। পুরো ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে টেন্স নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারোর আর কোনো সমস্যা থাকবে না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কিন্তু করতেই হবে। আরো তোমরা কি কি বিষয়ে আরো বেশি চাইছো, গ্রামারের কোন বিষয়গুলো দেখতে চাইছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।